ভারতে যেহেতু একটা বিশাল ঘটে যাচ্ছে, মানে আমাদের জানা সময়কালের মধ্যে সবচেয়ে যদি নাও বলি, একটা বিশাল ঘটনা বলতেই হবে, অনেক বড়সড় একটা ঘটনা ঘটছে। তো এই বিষয়টা নিয়ে আমরা সাক্ষী হতে চাই, শেখ ফরিদ সাহেবের বিশ্লেষণ শুনতে চাই। যেহেতু ভারত নিয়ে শেখ ফরিদ সাহেবের বিশাল চিন্তা ভাবনা আছে, সেগুলো নিয়ে অনেক গবেষণা করেন, আমরা অনেক কিছুই জানতে পারবো শেখ ফরিদ সাহেবের কাছ থেকে। সুতরাং আমরা আসলে আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। জি শেখ ফরিদ সাহেব, আপনার আদ্যপান্ত শুনতে চাই এই ককরোচ পার্টি সহ যে মোদিজির যে ভাষণ ভাইরাল হলো, সবগুলো বিষয় নিয়ে জানতে চাই। এবং আপনাকে যখন আনি তখন আপনি নিশ্চয়ই জানেন যে আমি আসলে সত্যি সত্যি জানতে চাই, মানে আপনি বলবেন আমি শুনবো, এছাড়া আমার কোনো আসলে এখানে কাজ নেই। অন্য যারা উপস্থাপক আছেন তাদের মতো না যে আপনাকে হাজার প্রশ্ন বানিয়ে জর্জরিত করব, জেরা করব, এইগুলো না, কারণ আমি তো নিজেই জানতে চাই বিষয়টা নিয়ে। সো আপনাকে আর আমি কি বলবো, দর্শকরা যেমন জানতে চাই আমিও জানতে চাই বেসিক্যালি। হ্যাঁ, তো জি শেখ ফরিদ সাহেব, ধন্যবাদ আপনাকে। সেই সাথে রায়হান জুয়েলের তিতা টিভির মিষ্ট দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখলাম মোটামুটি দর্শক, আমরা ঘোষণা ছাড়াই চলে এসেছি, দেখলাম তবুও দর্শক কিছু আসা যাওয়া শুরু করে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের যারা দেখতেছেন এবং দেখবেন। আপনারা দেখেছেন যে শিরোনাম দিয়েছে আমাদের তিতা টিভির শিরোনাম আজকে ককরোচ পার্টি, সমসাময়িক ঘটনা প্রবাহ বাংলাদেশ সহ আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তো একটা অদ্ভুত একটা তথ্য দিয়ে দিই আপনাদের, আপনারা এখনো জেনে গেছেন কিনা জানি না। ইরাক, ইরান, মধ্যপ্রাচ্য সহ ইরান, আমেরিকা, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যে মিসাইল মারা হচ্ছে, সেই যুদ্ধে কিন্তু ইউক্রেনের প্রবেশ ঘটে গেছে। অলরেডি ইউক্রেন ইরানের স্বার্থের যত জায়গা আছে সেখানে তারা আক্রমণ করবে বলে ঘোষণা দিয়েছে। অলরেডি কোথাও না কোথাও আক্রমণ করে বসেছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভিন্ন দিকে চলে গেছে। কোথায় ইউক্রেন আর কোথায় ইরান কল্পনাই করা যাচ্ছে না। যুদ্ধের এটাই ধর্ম। যুদ্ধ যারা যুদ্ধবাজ এবং যারা রাজনীতিবিদ, যুদ্ধ তাদের জন্য একটা ব্যবসা। আপনি আমি না চাইলেও কিছু করার নাই, না চাইলেও কিছু করার নেই, কারণ যুদ্ধ মানে বাজার দখল, যুদ্ধ মানে। আচ্ছা শেখ ফরিদ সাহেব, এইভাবে যদি আগাতে থাকে এটা কি মানে কাছাকাছি বিশ্বযুদ্ধ পর্যায়ে চলে যাবে না তো? মানে এভাবে যদি সবাই ইনভলভ হতে থাকে, বিশ্বযুদ্ধ কেউ করবে না, কারণ এই মুহূর্তে যাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা, মানে সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিধর যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো এখনো সভ্য, মানে তাদের বিপরীতে যত অভিযোগই থাকুক, এগুলো যদি মোটামুটি ইরানের হাতে থাকতো বা কোনো মুসলিম কান্ট্রিতে, তাহলে বিশ্বযুদ্ধ এখন হবে না। কারণ বিশ্বযুদ্ধ যদি হতো তাহলে তো রাশিয়ার সাথে আলাস্কার যে বর্ডার, সেখানে আমেরিকা রাশিয়া যুদ্ধ করতো। আর এই মুহূর্তে যে যতই গল্প করুক, রাশিয়ার আমেরিকা মুখোমুখি না হলে কখনোই বিশ্বযুদ্ধ হবে না। তার মানে এই না যে বিশ্বযুদ্ধ হচ্ছে না, তা না, এগুলো কিন্তু চলমান বিশ্বযুদ্ধের মানে প্রক্রিয়া, এগুলো চলমান প্রক্রিয়া, ধীরে 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 এক সময় যাবে। সেটা আগামীকালও হতে পারে, আবার 50 বছর পরও হইতে পারে, কিন্তু এই দিকে যাবে আস্তে আস্তে, কোনো সন্দেহ নেই। তবে এখন যে যুদ্ধগুলো হচ্ছে এগুলো আসলে মার্কেট দখল। যেমন ধরেন ভেনেজুয়েলাতে আমেরিকা হস্তক্ষেপ করলো, সেটা ইরানকে, আপনার চীনকে কাবু করার জন্য। ইরানে যুদ্ধ করলো, এখানে একই সাথে চীনকে কাবু করবে, পাশাপাশি ইসরায়েলকে নিরাপদ করার জন্য, এবং মধ্যপ্রাচ্যের তার যে বন্ধু রয়েছে, মানে এই যে সৌদি আরব বা এই ধরনের বাদশাহ যারা রয়েছে, তাদের নিরাপদ করার জন্য আমেরিকা এখানে হস্তক্ষেপ করেছে। আসলে যুদ্ধ একটা হলো, আপনি কারো পক্ষ নিয়ে যখন কথা বলবেন তখন কিন্তু সঠিক বিষয়টা জানা যাবে না। কেউ যদি ইরানের পক্ষ নিয়ে কথা বলে, কেউ আমেরিকার পক্ষ নিয়ে কথা বলে, বা কেউ ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে, বা কেউ সৌদি আরব পক্ষ নিয়ে, তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন না। যুদ্ধটা কেন হচ্ছে এটা আপনাকে বুঝতে গেলে আপনাকে দর্শক হইতে হবে, খেলোয়াড় হওয়া যাবে না। খেলোয়াড় হলে আপনি সত্য জিনিসটা পাবেন না। যারা দর্শক তারা দেখতেছে, এমনকি রেফারি হলেও আপনি বলতে পারবেন না, কারণ আপনি মাঠের মধ্যে, আমরা রেফারি সহ দেখতেছি। আসলে এই যুদ্ধটা হচ্ছে, যতদিন মধ্যপ্রাচ্যের তেল আছে এতদিনের যুদ্ধটা থাকবেই। ধরেন আর 50 বছর মোর দেন, এর মধ্যেই তেল সম্পদ শেষ হয়ে যাবে, অথবা তেলের প্রয়োজন ফুরিয়ে যাবে। তখন আর এই যুদ্ধ কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। এই যুদ্ধটা তো যেমন ভেনেজুয়েলায় যে আক্রমণ, ভেনেজুয়েলায় যদি তেল না থাকতো সেখানে কি আক্রমণ? যেমন ধরেন ভারতে যদি তেল সম্পদ থাকতো, এই ভারতকে এতক্ষণ 50 টুকরা করা হইতো। এই ভারত 29টি রাজ্য না, আর বেশি টুকরা করতো, কিন্তু ভারতের তেল সম্পদ নেই, সেই জন্য ভারত আক্রমণ করে না বা ভারতকে যুদ্ধে নামাচ্ছে না। এই কারণে যেমন আমাদের বাংলাদেশে, আমরা যদিও প্রসঙ্গের বাইরে চলে গেছি, কিন্তু যেহেতু নাম দিয়েছেন সমসাময়িক ঘটনা, এটার সাথে একটা ইন্টারলিঙ্ক আছে। যেমন আমাদের দেশে, অবশ্যই আপনি চালিয়ে যান, আমি
হ্যাঁ। আমাদের দেশের সমুদ্র এলাকাটা কেন দখল করতে চায়? কেন আমাদের বন্দরে থাকতে চায় পরাশক্তিগুলো? শুধু পরাশক্তি না, ভারত আসতে চায়, তারপর জাপান আসতে চায়, চায়না আসতে চায়, ইতালি আসতে চায়, ইউকে আসতে চায়, রাশিয়া তো আছেই, অস্ট্রেলিয়া চায়, আমেরিকাও চায় আমাদের বন্দরগুলো, পানিপথ। কেন এটা চায়? কারণ সেখানে একদিকে হলো যাতায়াত, একটা রুট। এই রুট দিয়ে পৃথিবীতে ব্যবসা চলে। পানিপথে সবচেয়ে সস্তা, কম খরচে আসা যায়। আপনি তো ভারত আমেরিকা থেকে গম তো আপনি বিমান আনতে পারবেন না, বা বাংলাদেশ থেকে পাট তো আপনি বিমানে নিতে পারবেন না। আপনাকে পানিপথ ব্যবহার করতে হবে। সেই জন্য বন্দরটা খুব দরকার। এটা হলো একটা কারণ। দ্বিতীয় হলো যে এই ভৌগোলিক কারণ। আরেকটা হলো যে এই বঙ্গোপসাগরে যার কর্তৃত্ব থাকবে, ভারত মহাসাগরে তার কর্তৃত্ব থাকবে, এমনকি আরব সাগর পর্যন্ত কর্তৃত্ব থাকবে। তো এই কারণে এখানে কর্তৃত্ব স্থাপন করতে চায় সবাই। আরেকটা কারণ হলো যে আমাদের এখানে সমুদ্র তীরবর্তী, এইখানে খনিজ সম্পদ হয়তো আছে, হয়তো আমাদের অনেক খনিজ সম্পদ আছে। সমুদ্র থাকলে যে খনিজ সম্পদ থাকবে সে, আমরা আগে এটা মনে করতাম, কিন্তু আসলে তা সত্য নয়। কারণ ভারত মহাসাগর কম বড় না, তামিলনাড়ুতে কম বড় সমুদ্রের সীমানা নাই, তাহলে সেখানে তো খনিজ সম্পদ পাওয়া যায় না। কিন্তু আমাদের সম্ভাবনাটা বেশি বা আসলেই আছে। যেমন গ্যাস আমাদের, আপনি জানেন, আমরা যখন এই অত দূরে যাবো কেন, 25 বছর আগে ঢাকা শহরে গ্যাসের চুলাতে মানুষ কাপড় শুকাইতো, আমি নিজের চোখে দেখেছি। আর তার আগের কথা তো আলাপই নাই, 200 টাকা দিলে 100 টাকা দিলে সারা মাস চলতো। গ্যাস চুলা জ্বালায় রাখতো, কেউ নিবাইতো না। এত গ্যাস আমাদের নিজস্ব সম্পদ। তো এই দেশকে একদিকে হলো গ্যাস সম্পদ মানে প্রাকৃতিক সম্পদ, আরেক দিকে হলো ভৌগোলিক কারণ, আরেক দিকে হলো আঞ্চলিক নিরাপত্তার ব্যাপার, আঞ্চলিক শক্তির যে তাদের যে বিষয়গুলো থাকে, নিয়ন্ত্রণ কে করবে। এই কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া বাংলাদেশে কোনো গুরুত্ব আর হলো, আর একটা কিঞ্চিত ধরতে পারেন যে মার্কেট। বাংলাদেশে 18 কোটি মানুষ, তার একটা মার্কেট আছে, এটাও একটা কারণ হতে পারে, যদি আমরা সিরিয়াল বাই সিরিয়াল আসি। কিন্তু আপনি আচ্ছা, দেখেন শেখ মুজিব সাহেব, একটা সেকেন্ড আমি সময় নিয়ে নিচ্ছি। বাংলাদেশের আপনি বললেন যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেটা খনিজ সম্পদ, কিছুদিন আগে আপনি ভালো করে জানেন যে ইউরেনিয়াম বলে আমরা কিছু মানুষকে খুব ট্রল করেছি, হ্যাঁ? ট্রল করেছে। কিন্তু আমার জানা মতে একেবারে পুরোপুরি না হলেও কিছুটা এটার ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, হ্যাঁ, সত্য। কিছুটা সত্যতা আছে কিন্তু, হ্যাঁ? রাইট, রাইট। এটা যারা জানে তারা জানে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বালুতে অনেক, শুধু শুধু হুম, কক্সবাজারে নয়, আমাদের যে জামালপুর জেলা, সেখানে বালুতে এমন কিছু পদার্থ পাওয়া গিয়েছে যেগুলো খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় এবং দামি। কিন্তু সেগুলো আমাদের টেকনোলজি নাই। তারপরে আমাদের যারা সরকারে থাকে, তারা তো দেশ ও জাতির কল্যাণে খুব একটা কাজ করে না। সবার কথাই বলব না। সবাই তো আর কাজ করে না, এভাবে চিন্তা করে না। ওইখানে রাজনীতিতে চিন্তাশীল দেশপ্রেমিক লোকের সংখ্যা কম, যারা দেশ নিয়ে ভাবে। সবসময় কবে বেগমপাড়া একটা বাড়ি বানাবে, লন্ডনে বউ পোলাপান নিয়ে পড়াবে, দুর্নীতির টাকা পাঠাবে, অস্ট্রেলিয়ায় পাঠাবে, কানাডায় পাঠাবে, তুরস্কে, সেই চিন্তায় ব্যস্ত থাকে। দেশ নিয়ে তো আর কেউ ভাবে না। কিন্তু আমাদের জামালপুর চরে একটা নিউজ হয়েছিল যে চরের যে বালু, সমুদ্র তো দূরের কথা, চর আছে না যমুনা নদীর বালি, সেই বালিতে নাকি, আমি এই মুহূর্তে মনে নাই, এটা আমি টিভিতে দেখেছিলাম, ভুলে গিয়েছিলাম, সাইফুল বাতেন টিটোবার মনে করিয়ে দিয়েছিল। আমাদের জামালপুরেই, মানে এত খনিজ সম্পদ এই দেশে আছে। এটা একটা কারণ যে এখানে বহুবিধ কারণেই বাংলাদেশে আসতে পারে। কিন্তু আপনি দেখেন কোথায় কোথায়, আপনি দেখেন আফগানিস্তান থেকে যখন রাশিয়ানরা চলে গেছে, আসলে কিন্তু আফগানিস্তান নিয়ে এখন কারো আগ্রহ নেই। ভারত আর পাকিস্তানের আগ্রহ। ভারত আর পাকিস্তানের আগ্রহের কারণে সেইখানে কখনো চীন এন্ট্রি নিচ্ছে, কখনো রাশিয়া এন্ট্রি নিচ্ছে, আমেরিকা এন্ট্রি নেওয়ার জন্য তৈরি হয়ে আছে। এগুলো ভৌগোলিক ব্যাপার থাকে অনেক। ওখানে কিন্তু কোনো সম্পদ নাই, কিন্তু ভৌগোলিক কারণে এটা আবার দরকার আছে। ওটা একটা গেট, ওটা গেট মনে করতেছে কেউ কেউ। তো এই বহুবিধ বিষয় থাকে। আর কিন্তু আপনি যেটা বলছেন, ককরোচ পার্টির যে কথাটা শুরুতে বলে আপনি শিরোনামে লিখেছেন, ককরোচ পার্টি এক ভাষণেই মোটামুটি দমন হয়ে গিয়েছিল। কিন্তু আমার ধারণা যে এরা নানান অজুহাতে আবার ফিরে আসবে, চেষ্টা করবে। যেহেতু ভারত সরকার তাদের কিছুটা ছাড় দিয়েছে, তারা এই সুযোগে মনে করবে আরো কিছু চাই, আরো কিছু চাই, এবং মাঠে নামবে এবং বহুবিধ ঘটনা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে। কারণ বিজেপি সরকার এখন ক্ষমতায়, 29 সালের আগে তো নির্বাচন হবে না, জাতীয় নির্বাচন। তারপরে তারা 17টি রাজ্যে সরাসরি বিজেপি ক্ষমতায়, নিম্নকক্ষে মানে রাজ্যসভায়, পাশাপাশি আর 5টিতে তারা জোট সরকার আছে। তাহলে রইল বাকি কয়টা, 7টা রাজ্যে, দুনিয়া ভারতের আর সকল দল মিলে। তো তাদের আর তর সইতেছে না,
তাই তারা কখনো ককরোচের নামে এখন আসছে, এরপরে এলিফ্যান্ট নামে আসবে, তারপরে পিপিলিকা নামে আসবে, এইভাবে বহুবিধ নামে আসবে। কারণ এটা গণতান্ত্রিক দেশ, তো আপনি চাইলে আন্দোলন করতে পারবেন। এটা তো আর বাংলাদেশ না যে আপনাকে নিষিদ্ধ করে দিবে, বা নামলে একবার আর্মি পিটাবে, একবার পুলিশ পিটাবে, একবার মব সন্ত্রাস করবে। এটা তো আর বাংলাদেশ না। এখানে আপনার আন্দোলন করার গণতন্ত্রের সুবিধাও আছে, গণতন্ত্রের অসুবিধাও আছে। গণতন্ত্রের সুবিধা হলো আপনি আপনার অধিকার নিয়ে যখন তখন দাঁড়াইতে পারেন। গণতন্ত্রের অসুবিধা হলো যে কোনো ষড়যন্ত্র যখন তখন আপনি করার জন্য মাঠেও নামতে পারবেন। দুইটাই আর কি, সুবিধা অসুবিধা। গণতন্ত্রের সুবিধা আচ্ছা, অসুবিধা। শেখ ফরিদ সাহেব, এই ককরোচ পার্টি নিয়ে কথা বলার আগে আমরা কি একটু মোদির ভাষণটা একটু শুনে নিব? এই যে এরকম এই ইনস্টাগ্রামে ভাষণ দেয়, এই যে লাইভ করা, এই যে একটা মানে কি বলবো, প্রধানমন্ত্রীরা তো এরকম লাইভ করে না। তো এরকম এই লাইভ করা আমাদের মতো, এই স্ট্র্যাটেজিটা, এটা কি কোনো স্ট্র্যাটেজি না? এটা কি কি কারণে আপনার মূল্যায়নটা বলেন যে হঠাৎ লাইভে আমার কেন? আমার ধারণা যে আপনার মনে আছে যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে কয়েকদিন আগে তিনি জাস্ট একটা 10 টাকার মুড়ি খেয়েছিলেন, মনে আছে তো না? মুড়ি খেলেন, মুড়ি ভাজা। হ্যাঁ, 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 তারপরে হ্যাঁ, কিন্তু দোকানে ঢুকে। ওই 10 টাকার মুড়ি ভাজা খাওয়া, ওটা ছিল রাজনীতিবিদদের আসলে সবকিছুই রাজনীতি। রাজনীতিবিদরা বিয়ে করে সেখানেও রাজনীতি থাকে, পোলার বিয়ে দিলেও রাজনীতি থাকে, মেয়ের বিয়ে দিলেও রাজনীতি থাকে। তা এমনকি তাদের মা বাবার যে জানাজা হয় না, সেখানেও তারা রাজনীতি করে। রাজনীতিবিদরা বাথরুমে গেলেও রাজনীতি করে। রাজনীতির বাইরে থাকতে পারে না। তো তিনি ভারতের মতো ১৫০ কোটি মানুষের দেশে রাজনীতি করেন। তার এই ইনস্টাগ্রাম বলেন, আর ইউটিউব বলেন, আর ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান আপনি দেখেছেন। তার ৬০ মিলিয়ন ফলোয়ার। কি মনে করেন আপনি? ৬০ মিলিয়ন। এটা তো একটা বিশ্ব রেকর্ড হয়েছে স্ট্রিমিং এ। হ্যাঁ, শুধু তাই না, মানে সকল রেকর্ড ভেঙে ফেলেছে। আপনি খেয়াল করেন যে পৃথিবীর এত বড় বড় সেলিব্রিটি, খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, তাদের সকল রেকর্ড এমনকি ভাঙে নাই, চুরমার করে দিছে। তার ধারে কাছে কেউ যেতে পারবে না। জাস্ট ৩.৫ মিনিটের একটা নাকি ৪ মিনিটের ভিডিওতে পুরো আন্দোলনকে আপনার আপনার এই বক্তব্যটা আমি কোট করলাম। এটা একটা কোটেশন হিসেবে থাকবে। শেখ ফরিদের বাণী। রাজনীতিবিদরা বাথরুমে গেলেও রাজনীতি করে। হ্যাঁ, এটা আমি জেনে দায়িত্ব নিয়ে বললাম। কেমন একটা উদাহরণ দেই কিভাবে গেল। যেমন মনে করেন কেউ আসছে, আসলে দেখা করতে চাইতেছে না। বলবে যে ভিতরে মনে করেন আপনার সাথে আমি কথা বলতেছি, আমি মনে করেন এই বিভাগ মন্ত্রী। আপনার সাথেই কথা বলতেছি। দেখবেন যে বাইরের লোক আসছে, তার সাথে আমি দেখা করতে চাচ্ছি না। বলবে যে উনি তো বাথরুমে গেছে। ঠিক আছে? উনি বাথরুমে গেছে, একটু অপেক্ষা করেন। তো বাথরুম করতে থাকে। মানে এটা হলো না যাই কিন্তু বাথরুমের কথা আসলো আরকি। বুঝতে পারছেন? হুম। আবার মনে করেন যে বেশি বিপদ, দেখা করতেই হবো তার সাথে। তখন সত্যি, সত্যি বাথরুমে ঢুকে গিয়ে বয়ে থাকে। আমি নিজের চোখে দেখেছি। ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। হ্যাঁ, বাথরুমে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। অথবা আরেক জায়গায় চলে যাবে, গোসল করতে গেছে। মানে একটা না একটা অজুহাত তারা সৃষ্টি করে। সেইজন্য বললাম। এবং সত্যিই তা করে। সত্যিই তা করে। এটা জেনে দায়িত্ব নিয়ে বললাম। যেটা আপনি বললেন যে এই যে উনি যে ঘটনাটা ঘটিয়ে দিলেন, তার মানে এই না যে তেলাচোরারা বসে থাকবে। তেলাচোরা মানে তেলাপোকা। আমগর জামাল ভাইয়ের ভাষায় বলে তেলচোরা। তো তেলচোরারা তো আর বসে থাকবে না। তারা তাদের মতো কাজ করে যাবে। কারণ তারা তো আসলে শুধুমাত্র ওই নিট, আপনি দেখেন এই তেলচোরারা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হলে অজুহাত। যেমন ২০১৮ সালে বলেছিল না যে কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ, ওটা তো ছিল অজুহাত। ওটা তো আসলে সঠিক ছিল না। তারা একটা আন্দোলন জমাইছে। অর্থাৎ ফুটবল নিয়ে আপনি অনেক সময় দেখবেন ফুটবল খেলায় এলোপাথারি শুট করে। অহেতুক যখন গোল দিতে না পারে, তখন এলোপাথারি শুট মানে বল এলোপাথারি ছুটে কেন? একটা পরিবেশ সৃষ্টি করে। তারপরে একসময় গিয়ে তারা গোল পারে ডি বক্সে চলে যায়। তো এরাও তাই। এরা প্রথমে একটা পরিবেশ সৃষ্টি করতেছে বিভিন্নভাবে। সৃষ্টি করার পরে তারপরে তাদের আসল রূপটা দেখবেন। এই যে একটাতে দেখবেন কিছুদিনের মধ্যেই এরা কি করবে জানেন? এরা বলবে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। এটা বলবে। নরেন্দ্র মোদী মনে করেন, এটা তো বাংলাদেশ না, এটা তো ভারত। নরেন্দ্র মোদী ধরেন প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলো, কথার কথা। তখন আরেকজন প্রধানমন্ত্রী হবে, কারণ ২৯ সাল পর্যন্ত তারা ক্ষমতায়। তখন বলবো কি না 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 না, মধ্যবর্তী নির্বাচন দাও। মানে উদ্দেশ্য হলো সরকারকে সরানো। আর কোনো উদ্দেশ্য না এদের। কারণ রাহুল গান্ধী পারতেছেন না, তার এত বড় ঐতিহ্যবাহী দল, ঐতিহাসিক দল, তিনি ক্ষমতার ধারে কাছে যেতে পারতেছেন না। মমতা ব্যানার্জির দল ভেঙে খান খান হয়ে গেছে। বামপন্থীরা হইলো -29 চলে গেছে। 540টা আসনের মধ্যে 4টা-5টা হয় না, মানে 1%ও তাদের আসন নাই। তো এরা তো পারতেছে না। তো ভোটাধিকার তো আলাদা জিনিস, ভোট তারা পাবে না।
তখন তারা আন্দোলন করে বিশ্বকে দেখাচ্ছে এই যে দেখো এই সরকার কেউ পছন্দ করে না। তার অজুহাত আপনি দেখেন পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে কি আর গিয়েছে? কারণ পাঞ্জাবে কেন যাবে না? কারণ ওই যে মাফলার ম্যান কেজরিওয়ালের সরকার আছে, তো কেজরিওয়ালের সরকার যখন প্রশ্নপত্র ফাঁস করবে এটা যায়। আজ পর্যন্ত ভারতে সকল সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কোনোদিন মিছিল মিটিং দেখেছেন? মমতা ব্যানার্জির রাজ্যে হয়েছে, কংগ্রেস সরকারের আমলে হয়েছে, এই যখন অখিলেশ যাদব যখন এই যাদব গ্যাং যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিল তাদের সময় হয়েছে, বিহারে লালু প্রসাদ, কার সময় হয় নাই? আপনি এরকম আন্দোলন এগুলো অজুহাত। আপনি দেখেন আন্দোলনে কারা কারা যুক্ত হয়েছে, সব এনজিওর দোকানদার। আপনি ওইখানে দেখবেন যারা যারা হয় এনজিওর দোকানদার। শেখ ফরিদ সাহেব, এই যে আপনার মনে হয় না যে এখানে টাকার ছড়াছড়ি হয়েছে? এবং সেদিকে যাচ্ছে, সেদিকে এনজিওর দোকানদার মানে কি? এনজিও এসেছে মানেই তো টাকার ছড়াছড়ি। এখানে কে গিয়েছে? অরুন্ধতী রায়, কে গিয়েছে? ওয়াংচুক। এরা দুইজনেই হলো এনজিওর দোকান দিয়েছে। কে গিয়েছে? ওমর খালিদের বাপ, এক জঙ্গির বাপ ওইখানে গেছে, তার একটা আবার এনজিও আছে, ওই এনজিওতে আবার ফান্ডিং করে কে? সোনম ওয়াংচুকের বউ। দেখেন কোথা থেকে কোথায় লিঙ্ক, তারা ওইখানে গিয়ে হাজির। কে গিয়েছে? মাফলার ম্যান, কারণ কয়দিন আগে দিল্লি থেকে তাকে জনগণ ঘেঁটি ধরে বিদায় করে দিয়েছে, সে তো এই বেদনা ভুলতে পারতেছে না। এটা তো আপনি জানেন, কারণ তার সরকার এখন দিল্লিতে নাই, তো পাঞ্জাবেও যায়, তো তারপর তো এতিম হয়ে যাবে। সেই জন্য তারা আগে একটা এমন কিছু পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে বিজেপি সরকার রান না করতে পারে। কিন্তু ভারত তো ওটা তো ভারত ধরে ফেলছে। এবং দেখবেন একটা লোক দেখবেন ওখানে বিরিয়ানি খাওয়াইছে, বলতেছে মুসলমান বলে তারা ধরতে। আচ্ছা, 10 বার যার পেটে ভাত, নিজেই ফুটপাতে যে দোকান দেয়, আপনি একটা জিনিস বুঝেন, যে ফুটপাতের দোকান দিয়ে চলে সেই ব্যক্তি প্রতিদিন 8-10 লাখ টাকার খিচুড়ি কিভাবে খাওয়াইলো মাগনা? এই টাকা কই থেকে আসলো? প্রশ্ন তো আসবে। কালকে যদি আমি ঢাকাতে প্রতিদিন 10 লক্ষ টাকা খরচ করি, আমাকে কি সন্দেহ করবে না মানুষ? করবে কিনা বলেন? আমি কেন, একজন ধনী ব্যক্তি, আমার চাইতে 100 গুণ ধনী ব্যক্তি যদি প্রতিদিন 10 লাখ টাকা করে খাওয়ায়, তাকে তো জিজ্ঞেস করবে আপনি টাকার উৎস কি, আয়ের উৎস কি, জিজ্ঞেস তো করতেই পারে।